জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মৃত্যুদণ্ডের সাজা চেয়েছে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে এই আবেদন করেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে ৩ আসামির সব সম্পদ জব্দের নির্দেশনাও চায় রাষ্ট্রপক্ষ। এ সময় শেখ হাসিনা এবং আসাদুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে শুনানি ১৬ জুন পর্যন্ত মুলতবি করে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের গণ আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এতে নিহত হন ১৪০০-র বেশি, যাদের ১২ থেকে ১৩% শিশু, আর আহত হন বহু মানুষ। ৫ই আগস্ট পরবর্তী সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বেশ কিছু অডিও ভিডিওতে যোগসূত্র মেলে বর্বর ওই হত্যাকাণ্ডের। অভিযোগ পেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্তে নামে প্রসিকিউশন। প্রায় ৮.৫ মাস নিরবিচ্ছিন্ন তদন্ত শেষে রবিবার আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। নীল রঙের মলাটে ফরমাল চার্জ ছিল ১৩৫ পৃষ্ঠার। ৮১ জনের সাক্ষী তালিকা সহ তদন্তের বিস্তারিত তথ্য তুলে ধরা হয় ৮,৪৪৭ পৃষ্ঠায়। আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়, যার মাঝে রয়েছে উস্কানি, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা, আবু সাইদ হত্যা, মার্চ টু ঢাকা কর্মসূচি প্রতিরোধে মারণাস্ত্রের ব্যবহার এবং আশুলিয়ায় মরদেহ পোড়ানোর অভিযোগ। আনুষ্ঠানিক অভিযোগ দায়ের শেষে রাষ্ট্রপক্ষের অবস্থান তুলে ধরেন চিফ প্রসিকিউটর। যে এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। পলাতক শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি সাবেক আইজিপি মামুনকে এই মামলায় গ্রেফতার দেখাবার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে ৫টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং 5টি অভিযোগের ভিত্তিতে এই অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। ১৬ জুন পরবর্তী শুনানিতে পলাতক আসামিদের আইনজীবীরা উপস্থিত না হলে পরবর্তী করণীয় সম্পর্কেও কথা বলেন তিনি। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন, আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। এদিন প্রথমবারের মতো এজলাসের ভেতর থেকে রাষ্ট্রপক্ষের শুনানি সরাসরি সম্প্রচার করে দেশের গণমাধ্যম। আদালতের ভেতর থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে নতুন যুগের সূচনা করল ট্রাইব্যুনাল, যা বিচার প্রার্থীদের প্রত্যাশা যেমন পূরণ করবে, ঠিক তেমনিভাবে আন্তর্জাতিক অঙ্গনে এই বিচারের চুলচেরা বিশ্লেষণের সুযোগ করে দেবে সবাইকে। এর পাশাপাশি এই সম্প্রচারের মাধ্যমে প্রসিকিউশন একটি বার্তা দিল, শক্ত প্রমাণ পাওয়া গিয়েছে শেখ হাসিনা সহ তার দোসরদের বিরুদ্ধে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সহকর্মী সারাদিন আজকের এই বিচার কার্য থেকে রিপোর্ট সংগ্রহ করেছেন। তিনি এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। মিজান আহমেদ, আপনিও ইতিহাসের সাক্ষী হলেন, আপনাকেও দেখলাম আমরা সরাসরি সম্প্রচারে, মানে অনুভূতিটা কেমন, এটা দিয়ে একটু শুরু করতে চাই। আসলে এটা একটা অন্যরকম অনুভূতি, কারণ শুধু বিচার প্রার্থীরা না, দেশের প্রতিটি সচেতন মানুষেরই কিন্তু কৌতূহল রয়েছে বিচারাঙ্গন নিয়ে, বিশেষ করে এজলাসের ভিতরে কিভাবে বিচারিক প্রক্রিয়াটা অংশগ্রহণ হয়, দুপক্ষের তর্কাতর্কি কিংবা আইনি উপস্থাপন কেমন, সেই বিষয়গুলো নিয়ে সবার একটি কৌতূহল রয়েছে। এবং এর মাঝে আসলে একটা নতুন মাত্রা যোগ হলো এবং বলা যেতে পারে যে সামনের দিনগুলোতে হাইকোর্টেও কিন্তু এই বিষয়ে একটি রুল জারি হয়েছে, কারণ কনস্টিটিউশনাল ম্যাটারগুলো সম্পর্কে রাষ্ট্রের যে অভিভাবক বিচার বিভাগ তাদের কি মতামত, সেগুলো কিন্তু জানার আগ্রহ রয়েছে সাধারণ মানুষের। সব মিলিয়ে এটা একটা শুভ সূচনা বলা যায়, কারণ আন্তর্জাতিক অঙ্গনে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিতের জন্য এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটাতে এখন সরাসরি সম্প্রচার করলে কি স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আপনি মনে করেন? যে বিষয়টা হচ্ছে সরাসরি সম্প্রচার করলে স্বচ্ছতা নিশ্চিত প্রথম পর্যায়ে হবে না, কিন্তু পরবর্তী পর্যায়ে যদি সেখানে কোনো বিচ্যুতি থাকে সেক্ষেত্রে কিন্তু ডিফেন্স লয়ার বা যিনি অ্যাকিউজড পারসন, যার বিরুদ্ধে অভিযোগ, তার কিন্তু সেই সুযোগটা থাকে, কিংবা গণমাধ্যমে কিন্তু তার জায়গায় প্রকারান্তরে প্যাসিভ ভয়েস রেজ করতে পারে যে এই জায়গাগুলোতে আসলে বিচ্যুতি রয়েছে, এই জায়গাগুলোতে তদন্ত কিংবা যে যুক্তিগুলো উপস্থাপন করা হয়েছে যা যথার্থ হয়নি। এখন ডিফেন্স লয়ারদের যে অবস্থান আমরা অন্তত দেখতে পাচ্ছি, আপনিও খেয়াল করে দেখবেন, তাদের আর্গুমেন্টগুলো কেমন দেখছেন আপনি?
আসলে এই ক্ষেত্রে কিন্তু ডিফেন্স লয়ার যদি বলতে হয় সেক্ষেত্রে কিন্তু চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যিনি এখন আটক রয়েছেন তিনিই কিন্তু পাবেন, কারণ তিনি যেহেতু রয়েছেন। আর যে দুজন পলাতক রয়েছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, এই দুজন যদি আপনার নির্ধারিত সেই 16 তারিখে উপস্থিত না হন, সেক্ষেত্রে আইনি প্রক্রিয়া হচ্ছে ট্রাইব্যুনালের খরচে তাদের জন্য একজন ডিফেন্স লয়ার দেবেন, যেটা আমরা অতীত ট্রাইব্যুনালে দেখেছি যে ডিফেন্স লয়ারের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শেষ করার ক্ষেত্রে। এবং সেই লয়ার নিয়োগ দেওয়ার পর তাকে এই মামলার যেই যত অভিযোগ রয়েছে, যত সাক্ষ্য প্রমাণ, এই সবগুলো তথ্য তাকে সরবরাহ করা হবে, তিনি প্রস্তুতি নেবেন এবং সেই প্রস্তুতির আলোকে তিনি তাদের হয়ে আইনি লড়াই করবেন। এবং এই বিষয়টা হচ্ছে আইনগতভাবে। এখন আপনি যে প্রশ্নটা তুললেন ডিফেন্স লয়ার, সেক্ষেত্রে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যিনি ডিফেন্স লয়ার, তিনি যখন এই নথিগুলো নিয়ে তার যে আইনি অবস্থান তুলে ধরবেন, তারপরেই হয়তো তাকে মূল্যায়নের সুযোগটি পাওয়া যাবে। কিন্তু এই যে আপনি যেটা বললেন যে দুজন যে পলাতক আসামি, তারাই আইনজীবীটা প্রসিকিউশন ঠিক করে দেবে, বা প্রসিকিউশন না ট্রাইব্যুনাল ঠিক করে দেবে, তারা কোনো আইনজীবী নিয়োগ করলে তারা সেই সুযোগটা পাবেন না, তাই তো? এটা পরিষ্কার। তারা যদি নিয়োগ করেন সেই আইনজীবী অবশ্যই আসতে পারেন। সেক্ষেত্রে তো এটা তো ট্রাইব্যুনাল তাদেরকে আরও ওয়েলকাম জানাবে, কারণ ট্রাইব্যুনাল বলে দিয়েছে যে ইদার আইনজীবী নর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এবং লাস্ট অফ অল ট্রাইব্যুনাল ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের প্রতি বেশি এমফাসিস দিয়েছে। এবং সেই ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি জারি হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু আইনজীবীর কথা বলা রয়েছে, অতএব আইনজীবী দিয়ে কিন্তু তাদের আসার সুযোগটি রয়েছে। তবে যদি না আসে সেক্ষেত্রে বিচার কার্য এগিয়ে নেওয়ার এটা হচ্ছে একটা চিরায়ত মাধ্যম। সেই ক্ষেত্রে একজন ডিফেন্স উইটনেস ছাড়া, দুই পক্ষকে শোনা ছাড়া আদালত কখনো সিদ্ধান্ত দিতে পারে না। মিজান আহমেদ, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।